সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজকে আমার আসরে থাকছে আধুনিক প্রজন্মের লেখক সিজার বাগচির লেখা গল্প নাগরদোলা। বৃষ্টি এলো আচমকা। অনন্যা তখন তৈরি, বেরোবে। এমন সময় দমকা হাওয়া, পিছু পিছু তুমুল বৃষ্টি। মুহূর্তের মধ্যে চারপাশ সাদা। ও একবার ঘড়ি দেখল, 5:20। 6টা থেকে ক্লাস। আজ প্রথম দিন। শুধু ক্লাস নয়, ক্লাসের পর যেতে হবে ইন্দিরার বাড়ি। সেখানে রাতের খাওয়া। অসময়ের বৃষ্টি সব ভণ্ডুল করে দিতে পারে। কি করবে বুঝতে পারল না অনন্যা। একবার ভাবল সোমনাথকে ফোন করে বলবে। তারপর ভাবল আরও কিছুক্ষণ দেখা যাক। বৈষ্ণবঘাটা থেকে যাদবপুর এমন কিছু দূরে নয়, হয়তো ওখানেও বৃষ্টি হচ্ছে। বাইরের ঘরের সোফায় ধপ করে ও বসে পড়ল। প্রথমে মাথায় এলো ইন্দিরার কথা। সেই কলেজ জীবনের বন্ধু, প্রদীপ্তকে ভালো চেনে। কলেজের পর ও আর প্রদীপ্ত যখন চুটিয়ে প্রেম করছে, ইন্দিরার তখন বিয়ে হয়ে গেল। ওর স্বামী তাপসদা চাকরি করে সেলসে, কি যেন এক কোম্পানিতে ছিল। সেই চাকরির জন্য তাপসদাকে নানা জায়গায় থাকতে হতো। 3 কোম্পানি বদলেছে তাপসদা, ঘোরাঘুরি কমেনি। ওরা যখন শিলিগুড়িতে, তখন টিনটিন জন্মালো। ছেলের অন্নপ্রাশন হয়েছিল ঘটা করে। সেখানে শেষ দেখা ইন্দিরা আর অনন্যার। এখন রুবির মোড়ে ফ্ল্যাট কিনে ওরা পাকাপাকি থিতু হয়েছে। ছেলেকে ভর্তি করেছে বাইপাসের ধারের নাম করা স্কুলে। তবে তাপসদা নিয়মিত থাকতে পারবে না। ওর চাকরির এখনকার এলাকা হলো বর্ধমান শহর এবং আশপাশের অঞ্চল। থাকবে ইন্দিরা আর টিনটিন। তাপসদা যাওয়া আসা করবে। এক জায়গায় থাকা তাপসদা ইন্দিরার কপালে নেই। ছেলেকে যতদিন ছোট ছিল ততদিন তবু থাকা যেত। এখন ছেলের পড়াশোনার জন্য দুজনকে এই বিচ্ছেদ মেনে নিতে হচ্ছে। কাছাকাছি কোথাও জোরে বাজ পড়ল। ঠিক তখনই অনন্যার মোবাইল বেজে উঠল। সোমনাথের ফোন। ফোন ধরে অনন্যা বলল, বৃষ্টিতে আটকে পড়েছি। এখানেও প্রবল জোরে হচ্ছে, থামলে এসো। এত বৃষ্টিতে ছেলেমেয়েরা আসতে পারবে না। তাহলে কি যাব? নিশ্চয়ই, বৃষ্টি কমলে ওরা পিলপিল করে এসে হাজির হবে। ফোন ছাড়ল অনন্যা। ঝোঁকের মাথায় সোমনাথের প্রস্তাবে রাজি হয়েছে বটে, কিন্তু কতদিন এই কাজ করতে পারবে? প্রদীপ্তর উপরে রাগ হলো। প্রদীপ্ত চাপাচাপি না করলেও কিছুতেই সোমনাথের প্রস্তাবে সায় দিত না। নিজে এখন মুর্শিদাবাদে বসে মজা করছে। এদিকে অনন্যাকে ছুটির দিন সব কাজ ফেলে ছুটতে হবে যাদবপুর। অনন্যা চাকরি করে এক পাবলিক রিলেশনস এজেন্সিতে। কোম্পানিটা মাঝারি ধরনের। সপ্তাহে 6 দিন কাজের চাপ, রবিবার ছুটি। তবু এক দিন বেরোতে হয়। মুর্শিদাবাদ থেকে প্রদীপ্ত এসে হাজির হয় মাসে একবার। বাকি সময় ও একা। আগে মা বিয়ের জন্য জোরাজুরি করতেন। দাদা বৌদির কোন্নগরের বাড়িতে গেলে অনেক কথা বলতেন। বছরখানেক ধরে কিছু বলেন না। বোধহয় হাল ছেড়ে দিয়েছেন। বুঝেছেন ও আর প্রদীপ্ত কোনোদিন বিয়ে করবে না। ছুটির দিন প্রদীপ্তর সঙ্গে অনেকক্ষণ ফোনে আড্ডা দেয় অনন্যা। লেখালেখি করে, বইপত্র পড়ে, ঘরদোর গোছায়। প্রদীপ্ত এলে অবশ্য অন্য কথা। খুব কাজ না থাকলে ছুটি নিয়ে নেয় অনন্যা। তখন নাটক দেখা, যাদবপুর কফি হাউসে আড্ডা, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, এই সব হয়। মাসখানেক আগে তেমনই এক আড্ডায় সোমনাথ প্রস্তাবটা দিল। সেদিন কথা হচ্ছিল রবিবার নিয়ে। কার রবিবার কেমন কাটে। অনন্যা বলে ফেলেছিল, ধুর, রবিবারের চেয়ে কাজের দিনই ভালো। রবিবার একা একা থাকতে হয়। প্রদীপ্ত তো আসে মাসে একবার। 2 রবিবার আমাকে দাও না, পাশ থেকে বলে উঠেছিল সোমনাথ। অনন্যা ফিক করে হেসে বলেছিল, প্রেম করবে?
সেই কপাল কি আর করেছি, মাঝখানে প্রদীপ তো হাইপেন আছে। আমি বলছিলাম আমার স্কুলের জন্য ছাত্র পড়াবো, জোরে হেসে ফেলেছিল অনন্যা। কোনো দিন টিউশনেই করিনি, এই বুড়ো বয়সে তোমার কোচিং সেন্টারে পড়াতে যাব? কী ক্লাস করাবো, কবিতার? আরে না, সোমনাথ ঘাড় নেড়েছিল। আমরা কয়েকজন মিলে আন্ডার প্রিভিলেজড বাচ্চাদের নিয়ে একটা স্কুল করি। কারোর বাবা হয়তো ভ্যান চালায়, কারো মা পরের বাড়িতে বাসন মাজার কাজ করে। এমনও পরিবার আছে যার মূল পেশা হলো চোলায় মদ বিক্রি। সেই বাচ্চাদের বেশিরভাগ স্কুল ড্রপ আউট কিংবা মিড ডে মিল খেতে যায়। তাদের পড়ায় বাংলা, ইংরেজি, অঙ্ক, স্কুলের পড়া নয়, বেসিক এডুকেশন। রবিবার আর বুধবার ক্লাস। আমাদের একজন বাংলার দিদিমণির প্রয়োজন, তুমি করলে ভালো হয়। সোমনাথের প্রস্তাব শুনে স্রেফ হাঁ হয়ে গিয়েছিল অনন্যা। প্রথমত, সোমনাথকে চিরকালই খ্যাপা উড়নচণ্ডী হিসেবে ও চেনে। প্রদীপ্তর কাছে শুনেছে সোমনাথের বাবা ঠাকুরদার বিরাট সম্পত্তি। ওর চাকরি কিংবা অন্য রোজগার না করলেও চলে, শুধু কবিতা লিখে দিন কাটায়। সেই মানুষ যে এমন কাজ করে চলেছে অনন্যার ধারণা ছিল না। ও পাশে বসে একটা পত্রিকার পাতা উল্টাচ্ছিল। অগ্নিভোদা, প্রবীণ মানুষ, সদ্য রিটায়ার করেছেন। তিনিও বলে উঠেছিলেন, যেতে পারো অনন্যা, আমি থাকি সেই বেহালায়, শরীরও আজকাল ভালো যাচ্ছে না, না হলে আমিও যেতাম। কিন্তু আমি কোনো দিন পড়াইনি। সে তো একসময় কবিতাও লিখতে না, তাতে কি এখন লেখা আটকাচ্ছে? এটা সোশ্যাল কমিটমেন্ট, সোমনাথ যুক্তি দিয়েছিল। শেষ কথাগুলোই এমন কিছু ছিল যে অনন্যা প্রতিরোধ করতে পারল না। প্রদীপ্তও পাশ থেকে বলেছিল, যা না, শুধু সোমনাথ নয়, বাচ্চাগুলোরও ভালো হবে। একেবারে যদি না পারিস তখন আর যাবি না। রাজি হয়েছিল অনন্যা। সেই ক্লাস নিতে যাওয়ার আজ প্রথম দিন। আজ বিকেলেই তুমুল বৃষ্টি। আকাশের দিকে তাকালো অনন্যা। একবার ঠিক করলো জামাকাপড় পাল্টে ফেলবে। পরের দিকে বৃষ্টি ধরলে ইন্দিরার ফ্ল্যাটে যাওয়া যাবে। সোমনাথের স্কুলে যাওয়া আজ অসম্ভব। কিন্তু বৃষ্টি যেমন হুট করে এসেছিল তেমন হুট করেই থেমে গেল। অনন্যা ফ্ল্যাটের জানলা থেকে বাইরে হাত বাড়িয়ে দেখল, ঝিরঝির করে পড়ছে। অনায়াসে বেরিয়ে পড়া যায়। ছাতা মাথায় ও বেরিয়ে পড়ল। গলি থেকে কয়েক পা গেলে গড়িয়াহাট রোড, সেখানে অটো পেয়ে গেল। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে পৌঁছতে লাগলো মিনিট 15। সোমনাথ আগেই ঠিকানা বলে দিয়েছিল, ল্যান্ডমার্ক রাম ঠাকুরের আশ্রম। স্কুলে পৌঁছতে ওর বেশি সময় লাগলো না। নামেই স্কুল, আসলে ঝুরঝুরে 4 তলা বাড়ির নিচের তলার ফ্ল্যাট। বসার ব্যবস্থাও মাটিতে। সেখানে গোটা 30 ছেলে মেয়ে বসে, সবার হাতে সস্তা দামের কেক খাচ্ছে। অনন্যাকে দেখে সোমনাথ হৈ হৈ করে এগিয়ে এলো, বলল, চা খাবে? ঘাড় কাত করল অনন্যা। ছোট্ট কাগজের কাপে লেবু চা এলো, সঙ্গে বিস্কুট। অনন্যা অল্প চুমুক দিয়ে চা শেষ করল। ততক্ষণে চারপাশ জরিপ করে নিল। ঘরটায় বিশেষ কিছু নেই, প্রায় ফাঁকা, তবে বেশ পরিষ্কার। মাটিতে শতরঞ্চি পাতা। ছেলেমেয়েদের চেহারা দেখলে মায়া হয়, বোঝা যায় বেশ গরিব পরিবারের। সোমনাথ বলল, তোমার কথা ওদের আগেই বলেছি, এসো পরিচয় করিয়ে দিই। এগিয়ে গেল অনন্যা, বসল শতরঞ্চিতে। সোমনাথ বক্তৃতার ঢঙে বলল, তোদের তো বলেছি নতুন দিদিমণির কথা। আজ এত ঝড় বৃষ্টির মধ্যেও সেই দিদিমণি এসেছেন। তিনি তোদের বাংলা পড়াবেন। অন্য যে দিদিমণি আছেন চন্দ্রানী, তিনি পড়াবেন ইংরেজি। ছেলেমেয়েদের নিয়ে বসে পড়ল অনন্যা। প্রথমে ওদের সঙ্গে খানিকক্ষণ গল্প করল, তারপর ওদের একটা লেখা লিখতে দিল। বৃষ্টির দিন। বলল, 20 মিনিট সময় দিচ্ছি, যা পারবে লিখে দেখাও। ছেলেমেয়েরা পরস্পরের দিকে তাকালো। খাতা খুলে মাথা নিচু করে লিখতে বসল।
মিনিট 10 পর অনন্যা খেয়াল করলো কেউ কিছু লিখছে না, বড়জোর 1 লাইন কিংবা 2 লাইন, সেই লেখাও হিজিবিজি। অবাক হয়ে ও প্রশ্ন করল, কোনো অসুবিধে হচ্ছে? সবাই নিরুত্তর। পাশে বসা একটা মেয়ের খাতা টেনে নিল অনন্যা। দেখল সেখানে কেবল লেখা, বৃষ্টি আমার ভালো লাগে। অনন্যা জানতে চাইল, আর লেখনি কেন? মেয়েটা চুপ। অনন্যা ফের প্রশ্ন করল, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। স্কুলে বাংলা পড়ো না? ঘাড় কাত করল মেয়েটা। পড়ে। তোমার বাবা মা কী করেন? বাবা টোটো চালায়, মা বাড়ি বাড়ি কাজ করে। নিচু স্বরে জবাব দিল মেয়েটা। কারো কাছে বাংলা পড়ো? এবারও অল্প ঘাড় নাড়ল মেয়েটা। কার কাছে? অনন্যার জেদ চেপে গেল। আমার বাড়ির কাছে, প্রীতম স্যার। স্তম্ভিত হয়ে বসে থাকলো অনন্যা। বাকি খাতাগুলো টেনে নিল। দেখল সব খাতার দশা এক। কেউ লিখেছে একল থেকে ফেরার সময়, কেউ বা সকালে উঠি মা বাড়ি জল। সাদা পাতায় লেখা অক্ষরগুলোর দিকে তাকিয়ে শিউরে উঠল অনন্যা। সোমনাথ বাইরে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। সেদিকে চেয়ে ও চুপ করে বসে থাকলো। একবার তাকালো ছেলে মেয়েগুলোর দিকে। ছেলে মেয়েগুলোর চোখে অসহায়তা, অপরাধ বোধ। অনন্যার খুব খারাপ লাগলো। একটু ধাতস্থ হয়ে ও নানা প্রশ্ন করতে থাকলো। জানতে পারল স্কুলে পড়ার পাশাপাশি সবাই 2-3 জন করে শিক্ষকের কাছে টিউশন পড়ছে এবং স্কুলে মোটামুটি নম্বর পেয়ে পাশও করে যাচ্ছে। অনন্যা এবার ওদের একজনের স্কুলের বই টেনে নিল। সেখান থেকে একটা গল্প পড়ে শোনাতে লাগলো। হাসির গল্প। অল্পক্ষণের মধ্যে ছেলেমেয়েরা মজে গেল। ওদের ব্যবহারও সহজ হলো। এভাবে ঘণ্টাখানেক কাটিয়ে ও উঠে পড়ল। ছেলে মেয়েদের চেহারায় তখন স্বস্তি। অনন্যা পড়ানো শেষ করতেই আর একটা ছেলে এগিয়ে এলো। বলল, আমার নাম অচিন্ত। সোমনাথদার সঙ্গে আমরা কয়েকজনও আছি। আপনি এসেছেন জেনে ভালো লাগলো। এই সব কাজে সবাইকে পাওয়া যায় না। অনন্যা হাসল, শুধু বলল, সোমনাথ কোথায়? পাশের ঘরে। আপনি চা খাবেন? না, আর খাবো না, শুধু সোমনাথের সঙ্গে কথা বলবো। অচিন্ত ঘাড় নাড়ল। ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলল, তোরা যাস না, কয়েকটা কথা বলার আছে। অনন্যা এলো পাশের ঘরে। এই ঘরে 3-4টে চেয়ার আর একটা টেবিল রয়েছে। টেবিলের সামনের চেয়ারে সোমনাথ বসে কিছু লিখছে। অনন্যাকে দেখে মিটিমিটি হেসে বলল, এসো কবি এসো, কেমন হলো প্রথম দিনের অভিজ্ঞতা? কিছুক্ষণ কোনো উত্তর দিতে পারল না ও। শেষে বলল, ভয়ঙ্কর। সোমনাথ হেসে বলল, এরাই তোমার কবিতার আগামী দিনের পাঠক। অনন্যা আর থাকতে পারল না। যে কথাগুলো ওখানে বলতে পারেনি সেটা এবার বেরিয়ে এলো। ও বলল, এসব কি সোমনাথ? বললাম তো, এরাই তোমার কবিতার পাঠক হতে চলেছে। ছেলে মেয়েগুলো সবাই বাংলা মিডিয়ামে পড়ছে, অথচ সামান্য একটা বাক্য বাংলায় লিখতে পারছে না। শুধু যাদবপুরে কয়েকজনকে দেখলে সারা বাংলায় এমন বাচ্চা হাজার হাজার, হয়তো কয়েক লক্ষ। সোমনাথ বলল, এখন এদের নিয়ে কাজ করছি। এই অবস্থা কেন? ওদের কেউ লেখাপড়া শেখাচ্ছে না। স্কুলে যায় মিড ডে মিলের জন্য, আর প্রাইভেট টিউশন, সেখানে তো পোয়াবারও পরিস্থিতি। প্রথমত পাশ ফেল প্রায় উঠে গিয়েছে। দ্বিতীয়ত এই সব বাচ্চার বাবা মায়েরা তেমন লেখাপড়া জানে না। প্রাইভেট টিউটররা তার পুরো ফায়দা তুলছে। যেহেতু ফেল করার প্রশ্ন ওঠে না, তাই না শেখালেও চলছে। যখন রোগ ধরা পড়ে, এই ধরো মাধ্যমিক কিংবা আরও পরে, তখন ক্লাস 5-6-এর শিক্ষককে কে ধরবে? বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে তো ছিনিমিনি চলছে। যে ভাষায় দুবেলা কথা বলছে সেই ভাষা যদি না জানতে পারে, তাহলে বাকি বিষয়গুলোর কি হবে? সেই ক্লাসগুলো আরও ভয়ঙ্কর। কোনো দিন দেখলে টের পাবে।
তবে বেশি দিন এখানে শেখাতে পারবো না। কেন বুঝতে পারছো না? এই ক্লাস চালু করার পর প্রাইভেট টিউটরদের বিপদ শুরু হয়েছে। এখন তারা সবাই গিয়ে ওই বাবা মায়েদের বোঝাচ্ছে আমরা ভুল শেখাচ্ছি, ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছি। অনেক বাবা মা ওদের বিশ্বাস করে ছেলে মেয়েদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। তার উপর পলিটিক্যাল প্রেশার তো আছেই, সেটা ওই সব টিউটরদের জন্য। বলো কি? হ্যাঁ, এই হলো পরিস্থিতি। এটা কার ফ্ল্যাট? স্থানীয় এক ভদ্রলোকের। প্রেশারটা এসেছে তাঁর উপরে। ক্লাস বন্ধ করতে হবে। কি করবে? দেখি। দীর্ঘশ্বাস ছেড়ে সোমনাথ বলল, নতুন জায়গা খুঁজতে হবে। মুশকিল হলো এখানে এক এক জায়গায় যা ভাড়া, সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। শুধু তো পড়ানো নয়, প্রতিদিন ছেলে মেয়েগুলোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হয়। সোমনাথদের স্কুল থেকে বেরিয়ে এলো অনন্যা। বৃষ্টি আর হচ্ছে না, ভেজা হাওয়া দিচ্ছে থেকে থেকেই। ছেলে মেয়েগুলোর কথা ভাবতে ভাবতে ও এসে পৌঁছলো যাদবপুর 8B বাস স্টপে। তখন খেয়াল হলো ইন্দিরার জন্য কিছু নেওয়া হয়নি। সকাল থেকে এই ক্লাস নিয়ে টেনশন ছিল। ইন্দিরার জন্য যে কিছু নিতে হবে সেটা মাথায় আসেনি। নেওয়া তো দরকার, অন্তত টিনটিনের জন্য। 5 বছর বাদে দেখা হবে। ছেলেটাকে অন্নপ্রাশনের পর প্রথমবার দেখবে। এপাশ ওপাশ তাকিয়ে অনন্যা মিষ্টির দোকান থেকে 500 টাকার মিষ্টি কিনল। কলেজে থাকতে ইন্দিরার মিষ্টি খাওয়ার নেশা। টপার টপ রসগোল্লা মুখে ফেলত। শুধু মিষ্টি কিনে অনন্যার মন ভরল না, আরও কিছু কিনতে হবে, অন্তত 1 বাক্স চকোলেট। হঠাৎ বইয়ের দোকান ওর চোখে পড়ল। অনন্যা সেখানে গিয়ে ছোটদের কী কী বই আছে জানতে চাইল। দোকানদার ভদ্রলোক কয়েকটা বই দেখালেন। বেশিরভাগ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়ের বই। এছাড়া আছে কয়েকটা ভূতের গল্পের বই। অনন্যা 1 কপি টুনটুনির বই কিনল। টাকা মিটিয়ে মোবাইল অ্যাপ থেকে গাড়ি বুক করল। ইন্দিরার ফ্ল্যাটের সামনে এসে যখন ডোরবেল বাজালো, তখন ঘড়িতে 8:25। দরজা খুলল ইন্দিরায়। কতদিন পর দেখা। ইন্দিরা বলল, আয়, আমি তো দেরি হচ্ছে দেখে ফোন করতে যাচ্ছিলাম। যা বৃষ্টি। ফ্ল্যাটে ঢুকে জুতো ছাড়তে ছাড়তে বলল অনন্যা। সে তো বিকেলে বেরিয়েছিলাম একটা কাজে, সেটা সেরে আসছি। ফ্ল্যাটে ঢুকে চারপাশ তাকালো অনন্যা। ভারী সুন্দর করে পুরো ফ্ল্যাট সাজিয়েছে ইন্দিরা। পোড়ামাটির জিনিস দিয়ে। একপাশে চশমা চোখে টিনটিন বসে ল্যাপটপের সামনে ভিডিও গেম খেলছে। তাপসদাকে দেখছি না? অনন্যা প্রশ্ন করল। এসে পড়বে, গিয়েছে কয়েকটা জিনিস কিনতে। কাল সকালেও আবার বেরিয়ে পড়বে। অনন্যা মিষ্টির প্যাকেট এগিয়ে দিল ইন্দিরার দিকে। বলল, এটা তোর জন্য। ইন্দিরা হেসে ফেলল। বলল, এখন আর আগের মতো মিষ্টি খায় না, ডায়েট করছি। তোর হাতে ওটা কি? বইয়ের প্যাকেট, টিনটিন বাবুর জন্য এনেছি। অনন্যা প্যাকেট থেকে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বই বের করল। ইন্দিরা বইটা হাতে নিল। বলল, আনলি ঠিকই, কিন্তু টিনটিন তো বাংলা পড়তে পারে না। কেন? ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ। পরে অবশ্য থার্ড ল্যাঙ্গুয়েজ আছে, একটু উঁচু ক্লাসে। তখন ভাবছি হিন্দি নিতে বলবো। অনন্যা আরও কিছু বলতে যাচ্ছিল, পারল না। ওর মনে পড়ল ইন্দিরা ছিল বাংলা অনার্সের ছাত্রী। শেষেও বলল, তুই পড়ে শোনাস। আমি তাই চাই। তাপস বাধা দেয়, বলে সারাদিন বাড়িতে বাংলা বলে চলেছি, এরপর বাংলা গল্প শোনালে ছেলে ইংরেজিতে ভাবতে পারবে না। দুজনে সোফার সামনে এসে পড়ল। অনন্যা গিয়ে বসল। ইন্দিরা রান্নাঘর থেকে চট করে শরবত আনতে গেল। অনন্যা চুপ করে তাকিয়ে থাকল। জানলা দিয়ে হু হু করে হাওয়া আসছে। জানলার ধারে বসে টিনটিন এক মনে খেলে যাচ্ছে। বাড়িতে যে একজন এসেছে সেদিকে ভ্রুক্ষেপ নেই। ইন্দিরা চলে এলো ট্রে হাতে, তাতে শরবতের গ্লাস। সেটা তুলে নিয়ে অনন্যা চুমুক দিল। বলল, আছিস কেমন? এমনি তো ভালোই। অনন্যা জানে
ইন্দিরার মা মারা গিয়েছে 3 বছর আগে, তাই জানতে চাইল কাকু কেমন আছেন। বাবা থাকে দাদার কাছে, আছে ভালোই, সব কিছু দাদাকে লিখে দিল। আমি মেয়ে, আমি তো আর মুখাগ্নি করব না, করবে ছেলে, ছেলেই বাবার সব, মেয়ে ফালতু। ইন্দিরা গম্ভীর গলায় বলল। তারপর টিনটিনের দিকে হাঁক দিল, টাইম আপ, আর খেলবে না, ম্যাথস নিয়ে বসবে, এদিকে এসো, একজন আন্টি এসেছে। এই আন্টি আমার বেস্ট ফ্রেন্ড। টিনটিন একবার শুধু মাথা নাড়ল, তাকালো না, খেলাও থামালো না। অনন্যা বলল, তোর শ্বশুরবাড়ি বারাসাতের দিকে না? তার কি খবর? বারাসাতেই, ইন্দিরা মাথা নাড়ল। আমি খবর রাখি না। তাপসও খুব একটা বাবা মায়ের ন্যাওটা নয়। কেন? সে অনেক ব্যাপার, ফ্যামিলি পলিটিক্স। তোর খবর কি? প্রদীপ তো আর তুই কি সারা জীবন এভাবে কাটাবি? আপাতত তাই ঠিক করেছি। কিভাবে পারিস বাবা? বিয়ে করতে কি অসুবিধে? সেই তো বর বউয়ের মতো থাকিস। আমাদের নিজস্ব স্পেসের প্রয়োজন, বিয়ে করলে সেটা থাকবে না। তোদের ঠিক বুঝি না। ডোরবেলের শব্দ। ইন্দিরা গিয়ে দরজা খুলতেই গোল গলা টি শার্ট আর বারমুডা পরা তাপসদা ঢুকল, হাতে বাজারের থলে। অনন্যার দিকে চোখ পড়তে বলল, হ্যালো ডিয়ার, কেমন আছো? ভালো, আপনি? আমিও ভালো। তোমার বন্ধু কি নতুন ফ্ল্যাট ঘুরিয়ে দেখিয়েছে? এই তো মেয়েটা এলো, শরবতও শেষ করতে পারেনি, ইন্দিরা বলল। তাপস তার দরজা আটকালো, বাজারের থলে রেখে বলল, খেতে খেতে দেখবে, এসো। অগত্যা অনন্যা উঠে পড়ল। তাপসদা ঘুরিয়ে ঘুরিয়ে সব ঘর দেখালো, বাথরুম পর্যন্ত। জানালো কি কি মেটেরিয়াল দিয়ে কোন কোন জিনিস তৈরি, কিভাবে সে নিজে ঘুরে ঘুরে এক একটা জিনিস জোগাড় করেছে। শোয়ার ঘরে লাগোয়া ছোট্ট বারান্দা, সেখানে দাঁড়িয়ে তাপসদা গর্ব করে বলল, সবাই প্রমোটারের হাতে সব ছেড়ে দেয়, আমি সে বান্দা নই। বারাসাতের বাড়ির দোতলা একসময় নিজে হাতে তুলেছি, আমাকে ঠকানো সহজ নয়। কোথায় মোটা দানার বালি দিতে হয়, কোথায় সরু দানার, কোন টাইলস কেমন, রান্নাঘরের চিমনি কোন কোম্পানির ভালো, সব আমার জানা। এই যে ল্যাম্পসেট দেখছো, সব এজরা স্ট্রিটে গিয়ে কিনে এনেছি। ইন্দিরার বাড়ি থেকে যখন নিজের ফ্ল্যাটে ফিরল অনন্যা, তখন 11:30 বাজে। বাইরে ঝিমঝিমে রাত। প্রচুর খাইয়েছে ইন্দিরা, সেই সঙ্গে সারাক্ষণ তাপসদা বকবক করে গিয়েছে। ইন্দিরার সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগই হয়নি। টিনটিনও ছাড়া ছাড়া, কেবল গেমস, নিজের প্রজেক্ট, এই সব নিয়ে থাকলো। ইন্দিরাও কি আগের মতো আছে? 5 বছরে কেমন বদলে গিয়েছে। জামা কাপড় পাল্টে অনন্যা গিয়ে বসলো টেবিলে। দীর্ঘদিনের অভ্যেস রাতের দিকে লিখতে বসা, আজও তাই বসলো। কিন্তু সন্ধে থেকে যা গেল তাতে এক লাইনও মাথায় এলো না। অথচ সামনের সপ্তাহের মধ্যে 2টো কাব্যগ্রন্থের আলোচনা জমা দিতে হবে। চুপ করে ল্যাপটপের সাদা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো অনন্যা। সাদা পর্দায় নানা মুখ, বিকেলে দেখা ছেলে মেয়েদের মুখ, সোমনাথের মুখ, ইন্দিরা টিনটিনের মুখ। বেরোনোর সময় ও দেখেছে উপেন্দ্র কিশোরের বই কাচের সেন্টার টেবিলে নির্জীবভাবে পড়ে। 3 জনের একজনও বইটা তুলে দেখেনি। যে 2টো কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা লিখতে হবে, দুটোই টেবিলের একপাশে রাখা। বই দুটো তুলে অনন্যা নাড়াচাড়া করল। হঠাৎ ওর মনে হলো, আদৌ কি এই সব কাব্যগ্রন্থের কোনো মূল্য আছে? কি হবে নিজেকে নিঃস্ব করে রাতের পর রাত জেগে কবিতা কিংবা এইসব আলোচনা লিখে? চুপ করে খানিকক্ষণ বসে থাকলো অনন্যা। প্রদীপ তোকে ফোন করতে ইচ্ছে করলো, কিন্তু প্রদীপ তো এতক্ষণে কাজ নিয়ে বসে গিয়েছে। ওকে বিরক্ত করার মানে হয় না। দিশে হারা লাগলো অনন্যার। শেষ পর্যন্ত ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। টেবিল ল্যাম্পের আলো নিভিয়ে দিল। মোবাইল তুলে সোমনাথকে মেসেজ করলো, আমি ঠিক করেছি
দুটো রবিবার নয়, মাসের সব রবিবারই তোমার স্কুলে পড়াতে যাব। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। গল্পটা পুরো শোনার জন্য অনেক ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে হলে আমার সামনের পর্বগুলো অবশ্যই কান পাততে হবে। আজ এই পর্যন্তই, বিদায়।